আসসালামু আলাইকুম। ৭১ থেকে ৯০, ৯০ থেকে ২৪, বাংলাদেশের ইতিহাসে যত বিপ্লব সংগঠিত হয়েছে প্রত্যেকটা বিপ্লব বা বিদ্রোহ মুক্তির জন্য সবসময় দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব সবসময় এগিয়ে এসেছে। এর কারণেই আমরা নতুন একটি পডকাস্ট শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে ক্যাম্পাস থেকে ক্যানভাস। আজকে আমাদের প্রথম পর্ব। আমাদের প্রথম পর্বে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে থাকছেন বিএম আলমগীর কবির ভাই, সাধারণ সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, আমরা ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি, তারপরেও আমরা হচ্ছে ভাইয়ের নিজের মুখ থেকে ভাইয়ের সম্পর্কে কিছু জানতে চাই। আমার নাম কৃষিবিদ বিএম আলমগীর কবির। আমি পিএইচডি ফেলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 2011-12 সেশনে বিএসসি এসজি স্নাতক পর্যায়ে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এরপরে মাস্টার্স কমপ্লিট করেছি এবং 2025 সালে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে PhD ভর্তি হয়েছি। রাইট। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় এবং আমি ছাত্র দলের বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ বিপ্লবী সম্পাদকের সাধারণ সম্পাদক। দায়িত্ব পালন করছি। রাইট। আচ্ছা, আমাদের মনে ভাই একটা প্রশ্ন জাগে, মানে আপনাকে অনেকদিন ধরে এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি। আমি নিশ্চিত এটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর মনের প্রশ্ন, যেটা হচ্ছে যে ভাই, আপনাকে আমরা ময়দানে অনেক কঠোর দেখি, অনেক স্ট্রিক্ট থাকেন। তো ব্যক্তিগত জীবনে কি আলমগীর কবির ভাই এরকমই, বা ব্যক্তিগত জীবনগুলোতে আপনি ঠিক কতটুকু কঠোরতা অবলম্বন করেন? এটা হচ্ছে যে সিচুয়েশন ডিমান্ড, পরিস্থিতির কারণে যেখানে কঠোর হওয়া লাগবে সেখানে কঠোর, রাইট। আর যেখানে কোমল হওয়া লাগবে সেখানে কোমল, যেখানে নীরবতা পালন করা লাগবে সেখানে সেখানে নীরব। নীরবতা। কঠোরতা বলতে আসলে শব্দটা নেগেটিভ বোঝায়, কিন্তু পরিস্থিতি আপনাকে বলে দিবে যে আপনি আসলে কঠোর হবেন কি নরম হবেন, নরম কি হবে। আপনি এখানে সমঝোতা Right. করবেন। এবং এটা আমাদের ইসলামেও আছে। বিভিন্ন যুদ্ধের সময় আমাদের নবীগণ সাহাবীগণ সন্ধি করছেন। কোন সময় 313 জন মানে সৈন্য নিয়ে যুদ্ধ করেছেন, কোন সময় যুদ্ধে জয়লাভ করেছেন, কোন Right. সময় যুদ্ধে পরাজয় বরণ করেছেন। এটা আসলে সত্য ভাই, মানে কখনো প্রয়োজনে আপনার নমনীয় হতে হয় বা কখনো প্রয়োজনে কঠোর হতে হয়। তো ভাই, আমরা আপনাকে মানে বিপ্লবী মানুষ হিসেবেই জানি। তো ভাই, আমরা আসলে জানতে চাই যে ক্যাম্পাসে আপনার রাজনীতির শুরুটা কিভাবে হয়েছিল, বা আপনি যখন ক্যাম্পাসে এসেছেন তখন কোন ধরনের সাংস্কৃতিক মানে সংগঠনে যুক্ত হয়েছিলেন কিনা, বা মানে এই বিষয়গুলোতে আমরা একটু আলোকপাত করতে চাই ভাই। আমি ক্যাম্পাসের সামাজিক সংগঠনের ভিতরে শেরেবাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওইটা আমি করতাম। আর পলিটিক্যালি আমি পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। সেদিক থেকে আমি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম এবং তৎকালীন সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা অত্যন্ত ভয়ানক এবং খারাপ ছিলেন। তারা আমাদের ক্লাসরুম থেকে বাধ্য করে প্রোগ্রামে নিয়ে যেতেন। আমাদের হলে যদি আমরা থাকতাম সেখান থেকে আমাদের বাধ্য করতেন বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য, এবং যারা প্রোগ্রামে যেতেন না তাদেরকে চড় থাপ্পড়, এবং রাতের বেলা আমরা টিউশনি করে এসে দেখি যে আমাদের বেড নাই। অনেক সময় এটাও ঘটেছে বিগত সরকারের আমলে আমাদের ছাত্র জীবনে যে বেড গুলো আগুন দিয়ে ধরিয়ে দিয়েছিল, কিন্তু আমরা একটু কৌশলগতভাবে এড়িয়ে যেতাম। বিশেষ করে আমি যখন ক্লাস থেকে বের করতো তখন আমি পিছনে থাকতাম, পিছনে থেকে আমি পালিয়ে চলে যেতাম। তারপরে হলে আগেই শুনতাম যে প্রোগ্রাম হবে, আমি হলে আর স্টে করতাম না। আমি কোনো রিলেটিভের বাসায় বা কোনো বন্ধুর বাসায় বা ঢাবি ক্যাম্পাসে বা বিভিন্ন ক্যাম্পাসে আমি চলে যেতাম। যে কারণে টেকনিক্যাল অবলম্বন করার কারণে আমি সহ আমার কতিপয় বন্ধু ওই সময় যারা আমরা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, তা আমরা এটা থেকে রেহাই পাই। কিন্তু অধিকাংশ আমাদের বন্ধু ছোট ভাই বড় ভাইদেরকে দেখেছি যে যারা পড়াশুনো করতে চায়, রাজনীতি করতে চায় না, বিশেষ করে তৎকালীন ছাত্রলীগের রাজনীতি করতে চায় না, তাদেরকে এরা অমানবিক নির্যাতন চালাতেন। আচ্ছা ভাই, মানে এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে ভাই, মানে আপনারা যখন ছাত্র দলের রাজনীতির সাথে মানে যুক্ত হন তখন কিন্তু খুবই বাজে একটা সময় যাচ্ছিল। মানে ধীরে ধীরে ব্যাপারগুলো এরকম হয়ে আসছে যে লীগ ব্যতীত কথা আপনি বলতে পারছেন না, বা এই জিনিসগুলো একটা ডেথ উইশের মতো হয়ে যাচ্ছে। তো ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে
আপনারা আপনাদের মানে কার্যক্রম কিভাবে চালু রাখতেন, বা এই অনুপ্রেরণাটা কিভাবে আসতো, বা এমন কোনো ঘটনা আছে যেটা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান? অনুপ্রেরণার বিষয়টা হচ্ছে, আমি যে এলাকায় মানুষ হয়েছি, আমার বাড়ি যশোর মনিরামপুর উপজেলা। আমার যে পাড়াটা, আমার পাড়ায় এক ঘর শুধু আওয়ামী লীগ আচ্ছা, এবং বাকি ঘরগুলো এনটি আওয়ামী লীগ। বুঝতে এবং পেরেছি। ওই আওয়ামী লীগ, ওই একটা ঘর, তার আচার আচরণ, তার সামাজিক চলাফেরা অত্যন্ত জঘন্য। এটা একটা বিষয় কাজ করে। আমার ফ্যামিলি যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত, এটা একটা বিষয় কাজ করে। রাইট। তারপরে ছাত্রলীগ যারা করে, তাদের ওই যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি মানিক, তারপরে বিশ্বজিৎ হত্যা, এরকম রাইট। বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন ইতিহাস আমরা জানি। তারপরে আহ শেখ মুজিবের যে ছেলে জামাল, এরা যে ওই সময় নরকীয় কর্মকাণ্ড বা নারীদেরকে যে নির্যাতন, এই ঘটনাগুলো জানার পরে আমরা তৎকালীন সময়ে ক্ষমতাসীন যে দল ছিল, সে দলের রাজনীতির সাথে আমরা জড়িত হয়নি। আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে ডেডিকেশন, এদেশের কৃষি উন্নয়নের জন্য যে খাল কাটা কর্মসূচি, এ বিভিন্ন বিষয় দিক বিবেচনা করে, এবং এদেশের নারী জাগরণের অগ্রদূত বলা বেগম রোকেয়াকে, কিন্তু বেগম খালেদা জিয়া এই নারীদেরকে ফ্রি ভাবে পড়াশুনো করার যে ব্যবস্থা রাইট। করেছিলেন, রাইট। তাদেরকে প্রসারিত করেছিলেন যে মেয়েরা পড়াশুনো করুক, মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসুক, মেয়েরা কেন পাইলট হবে না, মেয়েরাও কেন বড় অফিসার হবে না, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে। এবং বিশেষ করে বর্তমান যে আমাদের আইডল, আমাদের রাজনৈতিক এবং ছাত্র দলের সংগঠনের অভিভাবক তারেক রহমান, আমি যখন রংপুরে পড়াশোনা করেছি, আমার বাড়ি যশোর হওয়া সত্ত্বেও আমরা স্কুল থেকে যেতাম, উনি ওনার গাড়িতে ফুল ছিটাতাম, উনি হচ্ছে রোড মার্চ করতেন এবং ব্যাপক আকারে তৃণমূলের লোকজনের সাথে উনি মিশে গিয়েছিলেন। উনার এই কর্মকাণ্ড দেখে আমরা ছাত্র দলের রাজনীতির সাথে আমি ব্যক্তিগতভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে জড়িত হয়েছিলাম। বুঝতে পেরেছি। বেশ অসাধারণ একটা জার্নি শুনলাম আপনার। ভাই, আর একটা প্রশ্ন, মানে আমি বিগিনিংটা জানতে চাচ্ছি যে আপনি এই যে মানে পলিটিক্যাল আলাপের বাইরে ভাই, যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হয়েছিলেন? এটা কি মানে আপনার লক্ষ্য ছিল এইদিকে আসার, বা কৃষির প্রতি কোনো ভালোবাসা থেকে কিনা? বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই জন্য আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এদেশের মাটি ও মানুষ নিয়ে আমি কাজ করব। এই কারণে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ফর্ম উঠিয়েছিলাম। আমার প্রথমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট হওয়ার পরে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে আমি আর পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য ইচ্ছা পোষণ আর করেছিলাম না। আমি এখানে ভর্তি হয়েছি এবং অদ্যাবধি আমি বর্তমানে পিএইচডি তে অধ্যয়নরত আছি। যাক, মাশাআল্লাহ। তো ভাই, 2012 সাল থেকে আপনি আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো ভাই, 5ই আগস্টের আগের যে ক্যাম্পাস, 5ই আগস্টের পরের ক্যাম্পাস, আপনার এক্সপেকটেশন কেমন ছিল, বা 2012 সালের স্বীকৃতি কেমন ছিল, 2024-এর গণ অভ্যুত্থানের পরের স্বীকৃতি কেমন, এটা নিয়ে যদি কিছু বলতেন ভাই। আমরা তো এসেই ছাত্রলীগের রাজনীতি দেখেছি, আওয়ামী দুঃশাসন দেখেছি। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই বাজে কিছু প্র্যাকটিস ছিল, যেমন ভাই? বিশেষ করে পোষ্য কোঠা, হ্যাঁ, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে বস্তি ছিল। এখনো তো আছে ভাই মনে হয় পশ্চিম এখন পাড়া। বর্তমান প্রশাসন এবং আমি তখন প্রায় প্রায় ফেসবুকে লিখতাম, যদি আল্লাহ, যদি বিএনপি সরকার কোনো সময় ক্ষমতা আসে বা আমি যদি কোনো ছাত্র দলে কোনো ভালো একটা পদে যাইতে পারি, তখন এই বিষয় নিয়ে আমি বারংবার কথা বলবো। ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের পোষ্যকোটা আমাদের বিশ্ববিদ্যালয়ে নাই। এবং বস্তির যে বিষয়টা, অধিকাংশ বস্তি এখন আর নাই। তবে বস্তি যে নাই তা না, অনেক এখনো কিছু ঘর আছে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আমরা বারংবার প্রশাসনের সাথে কথা বলেছি যে এগুলো পুনর্বাসন করে পুরো বস্তিটা উঠিয়ে এখানে আমাদের যে জমিটা আছে, জমিটার প্রপার ইউটিলাইজেশন করার জন্য। আর 5ই আগস্টের আগে আমাদের বিশ্ববিদ্যালয় তেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কালচারাল অর্গানাইজেশন বা সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো ছিল, প্রোগ্রাম হইতো না। কিন্তু আপনি হয়তো বা খেয়াল করবেন যে প্রতি সপ্তাহে না হইলেও
মাসে 2-3 বার বিভিন্ন ক্লাবে, যেমন আমাদের উল্লেখযোগ্য ডিবেটিং ক্লাব আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, তারপরে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সপ্তক আছে, কিষান থিয়েটার আছে, সহ অন্য অন্য সংগঠন। এরা এই শীতকালে অনেক সংগঠন বারবিকিউ পার্টি করছে, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন বিভিন্ন প্রোগ্রাম করছে, পিঠা উৎসব করছে। হ্যাঁ, কুয়াশা এইগুলো উৎসব আমি বা বই মেলা কুয়াশা দেখলাম উৎসব ভাই। ও আরেকটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম হয়েছে যে বই মেলা। বই Right. মেলাটা আমি ক্যাম্পাসে আসার পরে এখনো দেখি নাই, কিন্তু এবার প্রথমেই দেখলাম। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এক্সেপশনাল একটা প্রোগ্রামের জন্য। আমি বলতে চাই যে 5 আগস্টের আগের থেকে বর্তমানে যে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা ফ্রি মুভমেন্ট এবং মুক্তভাবে তারা যে বিভিন্ন কর্মকাণ্ড চালাতে পারছে, এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ যে সকল স্টেক হোল্ডার আছে, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের জন্য আমি দোয়া কামনা করি। এবং আমি চাই যে আরো মুক্তভাবে বিভিন্ন প্রোগ্রাম আমাদের ক্যাম্পাসে হোক। সংস্কৃতি, শিক্ষা, গবেষণায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক। এগিয়ে যাক। এবং আমিন। এর পাশাপাশি আমি প্রশাসনকে একটা কথা সবসময় বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত মঞ্চের দরকার। আসলে আমাদের এটা দরকার। যে সকল সাবেক বড় ভাইরা আছেন, আমাদের অ্যালামনাইরা আছেন, তাদের পরিবার পরিজন নিয়ে মুক্ত মঞ্চে আসবেন। আমরা যারা নিউ কামার আমাদের সকল আছে তারা সহ অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী আছে তারা সবাই মিলে ওখানে আড্ডা দিবে, তাদের বিভিন্ন মানে একটা কালচারাল এক্সচেঞ্জ হবে এই শেয়ারিং জায়গাটাতে। করবে, একটা কালচারাল একটা মনোভাব থাকবে, সাংস্কৃতিক প্রজ্ঞা মনোভাব দিয়ে মানে সবাই আর কি ওখানে যেন পার্টিসিপেট করতে পারে, হাসি আড্ডা আনন্দ বেদনা সবকিছু শেয়ারিং করতে পারে, এমন একটা ক্যাম্পাস আমি চাচ্ছি, যেটা 5 আগস্টের আগে ছিল না। তখন ছিল সবকিছু এক কেন্দ্রিক। এখন কিন্তু ওই রকম না। এখানে সকল প্রকার ছাত্র সংগঠন, নিষিদ্ধ ছাত্র সংগঠন, ছাত্রলীগ বাদে সবাই তার রাজনৈতিক চর্চা করতে পারে, সকল কালচারাল এবং সোশ্যাল অর্গানাইজেশন সাংস্কৃতিক চর্চা করতে পারে। বুঝতে পারছি ভাই। তবে ক্যাম্পাসে আসলে এই যে কালচারাল ফ্ল্যাকচুয়েশনটা এটা এখন অনেক বেশি দেখা যায়। তবে ভাই একটা জিনিস কিন্তু ক্যাম্পাসে স্টিল মিসিং, যেমন হচ্ছে আমরা দেখেছি ডাকসু ইলেকশন হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিছুদিন আগে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো। তো ভাই শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন যেটা থেকেই যায়, সেটি হচ্ছে মানে কি এমন বাধা আমাদের ছাত্র সংসদ নির্বাচনে যেটা আমরা এখন পর্যন্ত এই ছাত্র সংসদ নির্বাচনটা দিতে পারলাম না। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন লাস্ট 90 দশকে আমাদের ক্যাম্পাসে হয়েছিল। এরপরে 2001 সালে যখন বিশ্ববিদ্যালয় হয়, বিশ্ববিদ্যালয় হওয়ার পরে ছাত্র সংসদ নির্বাচনের এই অর্ডিন্যান্সে এটা যুক্ত ছিল না। এখন বিভিন্ন আচ্ছা। প্রক্রিয়া চালানো হচ্ছে এটা অর্ডিন্যান্সে যুক্ত করার জন্য। যুক্ত হওয়ার পরে মিনিস্ট্রি থেকে অনুমোদন হওয়ার পরে ইনশাল্লাহ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে সকলের পার্টিসিপেন্টে একটা ছাত্র সংসদ নির্বাচন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইনশাল্লাহ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে প্রত্যাশা ইনশাল্লাহ ভাই, হবে বলে একটা আশা সম্পূর্ণ করি। প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমাদের যদি ছাত্র সংসদ নির্বাচন ধরেন ইলেকশনের পরে ছাত্র সংসদ নির্বাচন হলো, তো আমি জানতে চাই মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন ছাত্র দলকে বেছে নিবে? আপনি হয়তোবা জানেন যে শহীদ আবরার ফাহাদের 5ম মৃত্যুবার্ষিকীর মধ্য দিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম প্রোগ্রাম শুরু করে এবং আমাদের কমিটি 5 জনের হলেও সেখানে শত শত সাধারণ শিক্ষার্থী আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দল ক্যাম্পাসে অবস্থান করার পরের থেকে তারা একটা ব্যতিক্রম ধর্মী গণসেহরির আয়োজন করে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দল আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সকল স্পিড ব্রেকার আছে, এই স্পিড ব্রেকারে সাদা চুন টেনে মার্ক করে দেয়, মার্ক যাতে করে দেয়, হচ্ছে কোনো ইন্ডিকেট করে অ্যাক্সিডেন্ট না দেয়, হতে কোনো পারে। দুর্ঘটনা যাতে না ঘটে। তারপরে বাণিজ্য মেলার মাঠে চুরি ছিনতাই হয়, সেখানে তারা 17 দিন মানে তারা যাবত বাগান পয় পরিষ্কার করে, যাতে আমাদের অনেক শিক্ষার্থী তারা টিউশনিতে যায়, হ্যাঁ, টিউশনিতে কিছু incident তো ঘটছেও ভাই অ্যাক্সিডেন্ট এখানে। ঘটছে, বিষণ্ণ বিভিন্ন ঘটনা ঘটছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দল সহ অন্য অন্য ছাত্র সংগঠনের স্টেক হোল্ডারগণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে
প্রথম গেট এবং বিশেষ করে কলেজ গেটে যে অবৈধ স্থাপনাগুলো ছিল, ওগুলো উচ্ছেদে উচ্ছেদ হয়েছে। ভূমিকা রাখে। তারপরে যে আমাদের একটা ব্যাড প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল খাতা লেখা, এটার জন্য আমরা 36টা দফা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে ব্যাড প্র্যাকটিসটা অ্যাবলিশ করার জন্য, তারপরে আমাদের শিক্ষা এবং গবেষণার জন্য ভালোভাবে চলে, এটার জন্য আমরা বিভিন্ন দফা আমরা প্রশাসনকে দিয়েছিলাম। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক মাঝে আমরা একটা সিরাজউদ্দৌলা হলের পাশে রাস্তার ওখানে গর্ত ছিল এবং স্বাভাবিক চলাফেরা করা যেত না, সেখানে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সেটা রিপেয়ারমেন্টের জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করেছিলাম। এছাড়াও আমরা বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর সমস্যা নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন, যেমন কালচারাল আর সোশ্যাল অর্গানাইজেশনের যারা আছে, তাদেরকে যে কোনো দাবি দাবা নিয়ে আমরা সব সময় কথা বলি। আমরা এটাই মনে করি। এবং আমি নিজে একজন পিএইচডি তে অধ্যয়নরত আছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অনেকে বিভিন্ন উচ্চ শিক্ষায় নিয়োজিত আছে। এই বিভিন্ন কারণেই আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে বেছে নিবে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আর সাবলীল ভাষায় আসলে আপনি মানে উপস্থাপন করেছেন যে ছাত্র দল ক্যাম্পাসে কি ধরনের ভালো কাজের ধারা দেখিয়ে দিতে চাচ্ছে। আমরাও চাই এই ধরনের ভালো কাজের ধারা অব্যাহত থাকুক। তো ভাই, আপনি যখন বললেন মানে পাশে বাণিজ্য মেলার মাঠ, মানে পুরাতন বাণিজ্য মেলার মাঠ আমরা বলি, তো এইটা নিয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে অনেকেই কাজ করছে দেখছি। তো শিক্ষার্থীদের দাবি যে এই মাঠটা আমাদের ক্যাম্পাসের ভেতরে ছিল বা ক্যাম্পাসের অভ্যন্তরীণ ছিল। তো ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এইটার আসলে কি ধরনের কাজ বাকি আছে, বা এই মাঠ আমরা কবে নাগাদ পেতে পারি, বা শিক্ষার্থীদের আশা কবে পূরণ হবে ভাই? আচ্ছা, ধন্যবাদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে এরিয়াটা ট্রাফিকে কনফাইন করা হয়েছে সেটা হচ্ছে 87 একর। কিন্তু ফার্ম গেট, এই ফার্ম গেট ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খেজুর বাগান, এখনো কিন্তু খেজুর বাগান নামটা বাগান। আছে। এবং আমাদের যে জিয়া উদ্যানের ভিতরে আমাদের বিভিন্ন হল সুপারের রুম এবং আমাদের হলও ছিল। বাণিজ্য মেলার মাঠটা এরশাদ পিরিয়ড পর্যন্ত আমাদের ছিল। কিন্তু তৎকালীন সময় যে সকল ছাত্র নেতারা ছিলেন বা যারা হত্যাকর্তা ছিলেন, তাদেরকে একটা প্রলোভন দেখিয়ে সরাসরি এরশাদ বাণিজ্য মেলার মাঠটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, ওনারা চান যে তাদের পুরাতন জায়গা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে জায়গাটা পুনরুদ্ধার করতে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ছাত্র সংগঠন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারগণ আমরা দফায় দফায় মিটিং করেছি এবং অলরেডি বাণিজ্য মেলার মাঠে আমরা গবেষণার কাজ আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্ল্যান স্থাপনা হচ্ছে। ওখানে মসজিদ, ওখানে বিভিন্ন প্লট গবেষণার জন্য এই কার্যক্রমগুলো চলমান আছে। আচ্ছা। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে গণপূর্তে ওখানে একটা সাইনবোর্ড টাঙিয়েছে। কিন্তু আপনার অবগতির জন্য এবং সবার অবগতির জন্য আমি জানাই, গণপূর্তের যে অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে অবস্থিত, সেই অফিসের CSRS আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে এখনো বহাল তবিয়তে আছে। ওই জায়গাটুকু আমাদের। তারা উল্টো কি করছে যে একটা সাইনবোর্ড টাঙিয়েছে বাণিজ্য মেলার মাঠে এবং গণপূর্তের সম্পত্তি। গণপূর্তের সম্পত্তি। এবং তারা ডিসি অফিসে একটা কমপ্লেন জানিয়েছে যে সরকারি জায়গায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করতেছে। কিন্তু উনি যে অফিসার এটা করছে উনি হয়তো বা জানে না, এই বাণিজ্য মেলার মাঠের সমস্ত কাগজপত্র এখনো পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে আছে। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোন প্রতিষ্ঠানের নামে এখন লিখিত দস্তখত নাই যে বাণিজ্য মেলার মাঠ অমুক প্রতিষ্ঠানের নামে। আপনি ইতিমধ্যে জেনেছেন কিনা জানি না, বাণিজ্য মেলার মাঠে গণপূর্ত থেকে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এখন আমি বিভিন্ন শিক্ষার্থী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারগণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ভিতরে একটা চাপা ক্ষোভ আছে। তারা যে কোনো মুহূর্তে গিয়ে গণপূর্তের ওই সাইনবোর্ড উপড়ে ফেলে তারা গণপূর্তের যে অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এবং যার জায়গার CSRS আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে,
ওইটা হল হিসেবে ব্যবহার করবে, এ কথাগুলো আমরা শুনেছি। আচ্ছা, এনিওয়ে এটা হতে পারে। তো ভাই আমরা হচ্ছে আর একটু পলিটিক্যাল আলাপের দিকে যাব। ভাই আমরা জানি যে একটা দেশের মানে ট্রানজিশনাল পিরিয়ড এটা কিন্তু প্রচুর হার্ড টাইমের ভেতর দিয়ে যাইতে হয়। তো বাংলাদেশেরও হচ্ছে এই মুহূর্তে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভাই এখন মানে আপনার কি মনে হয় যে এমন কোন পলিসি যদি আপনি দিতে পারতেন, ধরেন 3টা পলিসি আপনি দেওয়ার সুযোগ পেলেন, তো কি ধরনের পলিসি আপনি মেক করলে একটা বেটার বাংলাদেশ আপনি দেখতে পাবেন? আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রচুর শিক্ষিত বেকার যুবক আছে। হুম হুম। এই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি আমি তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এদেশের অনেক অনৈতিক এবং অসামাজিক কর্মকাণ্ড এবং বাংলাদেশে একটা শৃঙ্খলার ভিতর আসবে। মানে এই জিনিসটা হবে কিভাবে ভাই আসলে? এইটা করতে গেলে এই যুবকদেরকে সরকারি চাকরি ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বেসরকারি খাতে ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে ঢুকাইতে হবে। যেমন হইতে পারে আইটি বেসড বিভিন্ন প্রতিষ্ঠান করা, হুম হুম। এমন হইতে পারে তাদেরকে দিয়ে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিভিন্ন বুয়েট কুয়েট টুয়েট থেকে পড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা তাদের মন মতো চাকরি পায় না। হুম হুম। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, রাইট যে ওয়েবসাইট ডেভেলপ করতে পারে সেটা তার দিয়ে করা, রাইট। এটা তার একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এটা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলবে। রাইট। এটা বেকারদের জন্য গেল, বেকার যুবকদের জন্য ভালো হবে। এর পাশাপাশি আর একটা পলিসি যদি আমরা বলি, যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি নিয়ে আমরা একটা পলিসি করতে পারি। হুম হুম। আমরা বিএনপি যখন কৃষক কার্ডের কথা বলছে, কৃষি কার্ড, এই কৃষি কার্ডের জন্য কৃষকের জন্য তার যে সকল চাহিদা এবং ফ্রি কল সেন্টার অলরেডি যেটা আছে 16,123 এরকম ফ্রি কল সেন্টারের মাধ্যমে তার সমস্যাটা সে গ্রাম প্রান্তিক পর্যায় থেকে সে ফোন দিয়ে সে খামার বাড়ি যে কৃষি সমস্যা অধিদপ্তর আছে সমাধান পেয়ে যাচ্ছে, যেখানে কল সেন্টার আছে সেখানে তার সমস্যার সমাধান পেয়ে যাবে। আমরা কৃষি পলিসিটা আমরা হাতে নিতে পারি, যেহেতু কৃষি প্রধান দেশ। আমার কথা কিন্তু বারংবার কৃষি প্রধান দেশটা আসতেছে, এটা আসবেই ভাই। আর একটা পলিসি আমরা মেক করতে পারি, দেশের আমরা খাইলাম, বেকার সমস্যার সমাধান হইলো, কিন্তু নির্বিঘ্নে এবং নিরাপত্তার সহিত আমরা যে চলাফেরা করতে পারি, এদেশের জনগণ মানে একটা সুন্দরভাবে সাউন্ড স্লিপ দিতে পারে, দুশ্চিন্তা মুক্ত ভাবে ঘুমাতে পারে, চলাফেরা করতে পারে, অফিসে যাইতে পারে। এটার জন্য একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পলিসি মেক করতে পারি। আমরা এটা করতে পারি কমিউনিটি বেসড পুলিশিং যে সিস্টেমটা, সেটার জন্য সরকারি পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম্য পুলিশ আছে, আনসার বাহিনী আছে, ওই লোকালে যারা বাস করে তাদের ভিতর থেকে একটা টিম গঠন করে একটা মনিটরিং করা, মানে নিরাপত্তার বেষ্টনীতে থাকা, এটা করতে পারি আমরা। পাশাপাশি জানেন যে বিশেষ করে ঢাকা শহরে যানজটের সমস্যা, ট্রাফিক পুলিশিং যেটা, এই ট্রাফিক জ্যামটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের যে কর্মযোগ্য, আমাদের যে কর্ম ঘন্টা যেটা বলে, সেটা আমাদের অনেক ইকোনমিক্যাল ভ্যালুতে রূপান্তরিত হবে। আমরা ডিউ টাইমে অফিসে যাইতে পারি না। যে গার্মেন্টস সরকার, সে 10টার অফিসে যাইতে পৌঁছাতে তার 12টা বাজে। সে 2 ঘন্টায় যদি 1 লক্ষ গার্মেন্টস সরকার থাকে টোটাল বাংলাদেশে, কি 2 লক্ষ থাকে, 2 লক্ষরে আমরা যদি 4 লক্ষ ঘন্টা এবং একটা হিউজ ইকোনমিক্যাল ভ্যালু আছে, আমরা এই ট্রাফিক জ্যামটা নিরসন করতে পারে। এটা সরকারি উদ্যোগের পাশাপাশি, যেটা আমি পুলিশিং এর কমিউনিটি পুলিশিং এর বিষয়গুলো যে বললাম, এটা আমরা ব্যক্তিগত বেসরকারি খাতে, এগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এখানে আমরা পলিসি মেক করতে পারি সম্মিলিত ভাবে। ভাই বেশ সুন্দর কথা বলছেন। আসলে হচ্ছে মানে এই জায়গাগুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আলমগীর ভাই, আমরা দেখেছি যে ক্ষমতার পালা বদল হয় কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয় না। তো ভাই, বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ এবং আপনি আমাদের মাঝে কৃষির একজন ছাত্র, একজন কৃষিবিদ।
তো ভাই মানে আপনার কাছে আমার এখন যেটা জানতে চাও সেটা হচ্ছে যে ভাই ধরেন আপনি কোনো একদিন বাংলাদেশের কৃষি মন্ত্রী হয়ে গেলেন, বা ধরেন আগামী ইলেকশনের পরে আপনি কৃষি মন্ত্রী হয়ে গেলেন, তো বাংলাদেশের এই মুহূর্তে কৃষি সেক্টরে কি কি ধরনের পরিবর্তন আনা সম্ভব বা কি কি ধরনের সংস্কারমূলক কার্যক্রম করা যায়? আচ্ছা, ধন্যবাদ। আমি একজন কৃষিবিদ, রাজনীতি করি, যদিও বর্তমানে কৃষি মন্ত্রী না। ভবিষ্যতে দেখা যাবে ইনশাল্লাহ ভাই যে হবে। কপালে কি আছে। এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনি জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের জনগণ বাড়ছে কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। রাইট। এটা একটা ভয়, বরং কমছে। বরঞ্চ কমছে। এবং আমাদের আবাদযোগ্য জমিতে এখন সবাই বসত বাড়ি ভিটা তৈরি করছেন, হুম হুম। থাকার ব্যবস্থা করছেন। এদিকটা বিবেচনা করে আমাদের যে অধিক উৎপাদনশীল যে কার্যক্রম তা ব্যাহত হচ্ছে। তারপরেও এদেশের জনগণ কিন্তু না খেয়ে নয়। রাইট। আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমাদের বছরে বিভিন্ন সময়ে ধান, গম, ভুট্টা হুম হুম। বিদেশ থেকে আমদানি করা লাগে। এবং আমাদের কৃষি উৎপাদনের জন্য, আমাদের অধিক ফলনের জন্য বিভিন্ন কীটনাশক, পেস্টিসাইড এবং পেস্টিসাইড উৎপাদনের জন্য যে কিট, কেমিক্যাল, এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট নিয়ে করতে আসা হয়। হয়। আপনি যেহেতু বলছেন যদি আপনি কৃষি মন্ত্রী হন, তাহলে আমি এই বিষয়গুলোর প্রতি নজর দিব। আমি প্রথমে নজর দিব কিভাবে 1 বিঘা জমিতে অধিক উৎপাদন করা যায়। আমি নজর দিব মাল্টিপল ফাংশনাল কাল্টিভেশন, মানে একই জমিতে আমি যে জমির আইন সেটা আমি ফেলে রাখবো না, যে বসত আচ্ছা বাড়ি যে আচ্ছা। পতিত জায়গা সেটা আমি ফেলে রাখবো না, সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে। আমরা কৃষিতে যে বিষয়গুলো পড়েছি যে পুকুরে মাছ চাষ হবে এবং পুকুরের আশেপাশে বিভিন্ন ফলন গাছগুলো থাকবে। হুম হুম। আমি নজর দিব পচনশীল যে দ্রব্যাদি আছে আমাদের কৃষির, হুম হুম। বিভিন্ন প্রোডাক্টস, যেমন পেঁয়াজ, হুম হুম। কাঁচামরিচ, এটা বেশি দিন সংরক্ষণ করা যায়নি। হুম হুম। বিভিন্ন কোল্ড স্টোরেজ করে এটা অধিক সংরক্ষণ করা যায়, তাহলে আমাদের আর আমদানি করা লাগবে না। নির্ভর হইতে হবে না, আমদানি নির্ভর। আমি কৃষির যে একেবারে রুট লেভেলে কৃষক হুম যে ন্যায্য মূল্যটা পায়, মাঝখানে যে ব্যারিয়ারটা থাকে, মিডিল ম্যান থাকে, হুম। এই মিডিল ম্যান যেন না থাকে। এই জন্য কৃষি বিপণন যে অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর, হুম হুম। এদের প্রতি আমি নজর দিব। একটা টেকনোলজি আবিষ্কার হওয়ার সাথে সাথে উন্নত বিশ্বের যে টেকনোলজি সেটার সাথে তাল মিলিয়ে সেটা দ্রুত কিভাবে একটা প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানো যায় সেদিকে নজর দেবে। আমি নজর দিব কৃষি রিলেটেড বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে যেনারা চাকরি করেন হুম তাদের কর্মদক্ষতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা, হুম। হুম অসৎ ব্যক্তিকে চাকরি থেকে চাকরিচ্যুত করা এবং সৎ কর্মঠ ব্যক্তিকে, গবেষককে হুম। মূল্যায়ন করা, তাদেরকে বিভিন্ন জায়গায় পুরস্কৃত করা, এ বিষয়ের প্রতি আমি নজর দিব। আমি নজর দিব এদেশের খেটে খাওয়া একজন মানুষ, এদেশের একজন কৃষক, সেও যেন তার পরিবারকে নিয়ে, তার সন্তানকে নিয়ে ভালো একটা জীবন যাপন করতে পারে, তার সন্তানকে যেন স্কুলে পড়াতে পারে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে। হুম। তার জীবনযাত্রার মান, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যে দুর্যোগ প্রবণ এরিয়া, এলাকা। এই এরিয়াতে তারা বছরে একবার চাষ করতে পারে। আমরা কিন্তু এখন কৃষিতে এমন পরিবর্তন দেশে এসেছে যে সারা বছর জমিতে চাষ করা যায়। বিশেষ করে হাওর অঞ্চল, হুম হুম। সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ডিপ ওয়াটার রাইস, ওখানে কাল্টিভেশন হয়। আমাদের দক্ষিণ অঞ্চলে দুর্যোগ প্রবণ এরিয়া হওয়াতে, নদী ভাঙ্গন হওয়াতেই তা ঠিক মতো কাল্টিভেশন করতে পারে, চাষাবাদ করতে পারে না। এই সকল বিষয়ে জন্য বাংলাদেশের সমস্ত এরিয়ার কৃষকরা ভালো উৎপাদন করতে পারে। যাদের যে সমস্যা, এই সমস্যাগুলো যেন তারা কৃষি মন্ত্রণালয়ে তারা যেন দাবি রাখতে পারে এবং তাদের দাবি দাবা, তাদের মতামত যেন গুরুত্ব সহকারে আমরা নজর দিতে পারি এদেশে উন্নয়নের স্বার্থে, আমি সেদিকে নজর দিব। ধন্যবাদ আলমগীর ভাই। তো আমরা আসলে আলমগীর ভাইয়ের থেকে অনেক সুন্দর মানে কিছু অ্যানালাইসিস পেলাম, আমাদের কৃষি নিয়ে বেশ কিছু ইনসাইটস পেলাম। তো আমরা চাই ইনশাল্লাহ আলমগীর ভাই আমাদের
ক্যাম্পাসের বড় ভাই আলমগীর ভাই একদিন ইনশাল্লাহ কৃষি মন্ত্রী হবেন এবং ভাইয়ের যে স্বপ্ন এই স্বপ্নগুলো একদিন পূরণ করবেন। আর ধন্যবাদ আলমগীর কবির ভাই আপনাকে। আপনার সাথে দেখা হবে আমাদের আগামী কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকে আমাদের ক্যাম্পাস থেকে ক্যানভাসের প্রথম পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে।